ভরা মার্চে কি ভালো আবহাওয়া বলুন তো। কখনো মেঘ ছিল, কখনো বৃষ্টি ছিল, যদিও ঝড় বৃষ্টির দাপট বাড়লে একটু তো চাপ হবেই। যেরকম হয়েছিল কয়েকদিন আগে, ঈদের আনন্দ মাটি করেছিল বৃষ্টি। যারা চাদর কম্বল ঢুকিয়ে রেখেছিলেন, অনেকে বের করে ফেলেছিলেন। রেখে দিন, কাজে লাগবে। এখন আপাতত রোদ ছিল আজকে, কালকেও থাকবে। সপ্তাহ শেষে আবার এলোমেলো হতে পারে আবহাওয়া। আমরা ঝড় বৃষ্টি তো সামলে নিচ্ছি, মজা নিচ্ছি অনেকে, কিন্তু কৃষকরা তারা কিন্তু সমস্যা। আর সেই সমস্যার আঁচ আমাদের রোজকারের বাজারে পড়ল বলে বিশেষজ্ঞদের অনেকে বলছেন এই এলোমেলো আবহাওয়ার মূল কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ। কিভাবে? যেভাবে মিসাইল আর তেলের আগুন তৈরি করছে শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট, জানাবো আজ। প্রধানমন্ত্রী আজ যুদ্ধ পরিস্থিতিকে কোভিড পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। আবহাওয়ায় যুদ্ধের গুতো কিরকম, জানাবো আজ স্পেশাল 24। আজকে যারা বাইরে বেরিয়েছিলেন তারা বুঝতে পারবেন। রোদে দাঁড়াবেন, গরম লাগছে, আবার ছায়ায় যাবেন, বেশ ঠান্ডা ঠান্ডা। ভরা মার্চে এরকম ওয়েদার কখনো দেখেছেন আগে? মোটামুটি এরকম ওয়েদার আর ধরুন 4-5 দিন থাকবে। সপ্তাহ শেষে আবার মেজাজ পাল্টাতে থাকবে আকাশ। ফের তৈরি হতে পারে শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট, ফের ঝড় বৃষ্টি। কিন্তু কেন এরকম অবস্থা? বিশেষজ্ঞদের অনেকে বলছেন এর কারণ হলো সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। কিভাবে দেখি। এ রাজ্যে দমকা হাওয়া, শিলাবৃষ্টি। সান্দাকফুতে এই মার্চেও ভারী তুষারপাত দেখতে হচ্ছে। দিল্লিতে অকাল বৃষ্টি এবং ঠান্ডা। রাজস্থানের মতো মরুভূমিতে হঠাৎ ঝড়। বেঙ্গালুরুতে নিম্নচাপে মেঘলা আকাশ। সাধারণত পশ্চিমী ঝঞ্ঝাগুলো শীতকালেই বেশি সক্রিয় থাকে, কিন্তু এবছর মার্চের মাঝামাঝি সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত বিস্তৃত একটা বিরল তির্যক নিম্নচাপ রেখা তৈরি হয়েছিল। এটা ছিল প্রায় 1000 কিলোমিটার লম্বা মেঘের চাদর, উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত, যা ঠান্ডা বাতাস বয়ে এনেছিল। সাধারণত এই সময় শক্তিশালী সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম হিমালয়ের অনেক উত্তরে সরে যাওয়ার কথা। এবছর ভারতের মূল ভূখণ্ডের বেশ নিচুতে তা অবস্থান করছে। এই অত্যন্ত ঠান্ডা বায়ুপ্রবাহ যখন উপর দিয়ে বইছে, তখন দিল্লির সমতলে ঝোড়ো বৃষ্টির সাথে ঠান্ডা বাড়িয়ে দিচ্ছে, আর সান্দাকফুর মতো উচ্চতায় তুষারপাত। যেহেতু টানা মেঘলা আকাশ এবং বৃষ্টি চলছিল গত কয়েকদিন ধরে, তাই রোদের তেজ ভূপৃষ্ঠে পৌঁছতে পারছিল না। একে আবহাওয়ার ভাষায় কোল্ড ডে কন্ডিশন বলা হয়। পশ্চিম দিক থেকে আসায় শক্তিশালী নিম্নচাপের টানেই উত্তরের ঠান্ডা বাতাস সমতলে ঢুকে পড়ছে, আর সেই মেঘের চাদরটাই সরতে সরতে আমাদের পশ্চিমবঙ্গের মালদা এবং সংলগ্ন এলাকার দিকে আসছিল। এখন কিছুটা গরম বাড়লেও সপ্তাহ শেষে আবার পাল্টাবে আবহাওয়া। বর্তমানে আমাদের এখানে যে অকাল বৃষ্টি বা ঠান্ডা ভাব দেখছেন, তার মূল কারিগর পশ্চিমী ঝঞ্ঝা। বিশেষজ্ঞদের একাংশ এর সঙ্গে যুদ্ধের সম্পর্ক টানছেন। এই ঝঞ্ঝাগুলো ইরান, ইরাক, আফগানিস্তান হয়ে ভারতে ঢোকে। ইরানের যুদ্ধের কারণ যে বিশাল আগুনের ধোঁয়ার কুণ্ডলী বা ধোঁয়া তৈরি হচ্ছে, তার তাপ ও ধূলিকণা সেই বায়ুপ্রবাহের সাথে মিশে যাচ্ছে। অনেক সময় এই অতিরিক্ত ধূলিকণা মেঘ তৈরির প্রক্রিয়াকে আরো জটিল করে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ইরানের তেল শোধনাগারগুলোতে হামলার ফলে যে বিশাল বিশাল কালো ধোঁয়া বেরোচ্ছে, তা বাতাসের ওপরের স্তরে মিশে হিমালয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। একে বলা হয় ব্ল্যাক কার্বন। এটি বরফের ওপর পড়লে বরফ দ্রুত তাপ শোষণ করে গলতে শুরু করে। হিমালয়ের এই তাপমাত্রার পরিবর্তন গোটা উত্তর পূর্ব ভারতের, যেমন আমাদের এ রাজ্যের বায়ুমণ্ডলীয় ভারসাম্য নষ্ট করছে। যুদ্ধের এলাকায় রোজ কয়েক হাজার মিসাইল, ফাইটার জেট ওড়ার ফলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে বা স্ট্র্যাটোস্ফিয়ার প্রচুর কার্বন ডাই অক্সাইড জমা হচ্ছে। এটা স্থানীয়ভাবে উচ্চ তাপ বা নিম্নচাপের বলয় তৈরিতে সাহায্য করে, যার রেশ কয়েক হাজার কিলোমিটার দূরে আমাদের এখানেও পৌঁছতে পারে।
তথাপি বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং তার সাথে সাথে ড্রাই কার্বন বা সুট জাতীয় পদার্থগুলোর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যার ফলে বায়ুমণ্ডলীয় যে ঘনীভবন কেন্দ্রক তার পরিমাণ অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং এর ফলে আলটিমেটলি ঘনীভবনের সময়গত পদ্ধতিগত পরিবর্তন আসতে শুরু করবে এবং তার ফলে বায়ুমণ্ডলীয় যে তাপমাত্রা সেই তাপমাত্রা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং শুধু তাই নয়, আমরা যাকে পশ্চিমী ঝঞ্ঝা বলি সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে বাড়বে এবং সেটা দ্রুত পশ্চিম দিক থেকে সরাসরিভাবে ভারতের মধ্যে প্রবেশ করতে শুরু করবে। বিভিন্ন ভাবে যে এল নিনো এবং লা নিনা চক্র যার দ্বারা বর্তমানে সমগ্র পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রিত হয়, সেই এল নিনো এবং লা নিনা চক্র কিন্তু স্বাভাবিক ছন্দে চলতে পারবে না, যার ফলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এল নিনো আস্তে আস্তে হঠাৎ করে লা নিনা প্রবেশ করবে অথবা লা নিনা চলতে চলতে হঠাৎ করে এল নিনো প্রবেশ করে যাবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভূমিভাগ এবং জলভাগের উষ্ণতার মধ্যে একটা ব্যাপক তারতম্য দেখা যাবে, যার ফলে ম্যাডেন জুলিয়ান অসিলেশন অত্যন্ত সক্রিয় হয়ে যাবে এবং তার প্রভাবে আলটিমেটলি জলবায়ুগত যে প্রকৃতি সেই প্রকৃতি পরিবর্তিত হবে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ পরিষ্কার, মাঝে মধ্যে আংশিক মেঘলা। উত্তরের 5 জেলায় টুকটাক বৃষ্টি চলবে। 27 তারিখ থেকে ফের দক্ষিণবঙ্গে তৈরি হতে পারে শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট, আবার ঝড় বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। যুদ্ধ এভাবে চলতে থাকলে আরও বিগ্রবে আবহাওয়া, এমনই শঙ্কার কথা শোনাচ্ছেন আবহাওয়াবিদরা, যার প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে চাষবাসে। ভূমিভাগ এবং জলভাগের উষ্ণতার মধ্যে একটা ব্যাপক তারতম্য দেখা যাবে, যার ফলে ম্যাডেন জুলিয়ান অসিলেশন অত্যন্ত সক্রিয় হয়ে যাবে এবং তার প্রভাবে আলটিমেটলি জলবায়ুগত যে প্রকৃতি সেই প্রকৃতি পরিবর্তিত হবে। আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চৈত্র মাস, আমরা মার্চের শেষের দিকে চলে এসেছি। এই সময় বায়ুমণ্ডলীয় তাপমাত্রা স্বাভাবিকভাবে যা থাকার কথা তার থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেক নিচে হঠাৎ করে নেমে গেছে এবং সেই হঠাৎ করে নেমে যাওয়ার কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং সেই তার সাথে সাথে বঙ্গোপসাগরের ওপরে রয়েছে প্রতীপ ঘূর্ণাবর্ত। এই প্রতীপ ঘূর্ণাবর্তের অবস্থানের কারণ হচ্ছে আকস্মিকভাবে উত্তর ভারতে তাপমাত্রাগত বৃদ্ধি এবং উত্তর ভারতে যে বায়ু প্রবেশ করে সেই বায়ু তুলনামূলকভাবে অধিক দূষণ নিয়ে এসেছে এবং এই দূষণ কিন্তু আলটিমেটলি এসে প্রবেশ করেছে যুদ্ধের ফলে, যার ফলে এর একটা সুদূর প্রসারী প্রভাব ভারতের জলবায়ুর উপরে পড়তে চলেছে এবং এর ফলে আমরা একদিকে দেখতে পাবো যে প্রচণ্ডভাবে মাঝে মধ্যে ঝড় ঝঞ্ঝা ইত্যাদির মতো পরিবেশ তৈরি হবে, আকস্মিকভাবে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর ফলে ভারতের কৃষিকাজ ভীষণভাবে ব্যাহত হবে। সমগ্র উত্তর ভারতে কৃষি ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং মাত্রাতিরিক্তভাবে ফলন কমে যেতে পারে। তাছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মৌসুমি বায়ু বিলম্বিত হবে এবং মৌসুমি বায়ু বিলম্বিত হলে স্বাভাবিকভাবে ভূমিভাগের জলের অনুপ্রবেশের মাত্রা হ্রাস পাবে। দেখুন, কৃষিতে শুধু যুদ্ধ আবহাওয়ার চাপ তো নয়, যুদ্ধে বড় মাথা ব্যথার কারণ কিন্তু সার। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার ব্যবহারকারী দেশ। আমরা প্রায় 40% ইউরিয়া, ফসফেট মধ্যপ্রাচ্য থেকে আনতাম। সালফার ছাড়া ডিএপি সার অসম্ভব। 50 বা তার কম বেশি % সালফার স্ট্রেট অফ হরমুজ থেকে আসতো, বন্ধ। সারের যোগান কমলে সরকারের ওপর সাবসিডি, ভর্তুকির চাপ বাড়বে। যদি দাম নিয়ন্ত্রণ করতে না পারে, সারের দাম বাড়লে চাল, ডাল, সবজির দাম বাড়বে। যদিও এদিন লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই নিয়ে চিন্তার কিছু নেই। সালফার মূলত তেলের বাই প্রোডাক্ট। মধ্যপ্রাচ্যের বাইরে এত বড় পরিমাণে সালফার অন্য কোথাও পাওয়া খুব কঠিন। তবে কেন্দ্রের দাবি, সরকার গত বছরের তুলনায় 36%-এরও বেশি সারের বাফার স্টক তৈরি করে রেখেছে। ফলে দুম করে চাপ নেই। ভারতের কাছে বর্তমানে খারিফ চাষের জন্য পর্যাপ্ত সার আছে। কয়েকদিনের মধ্যেই সার ফুরিয়ে যাবার সম্ভাবনা কম। তবে সমস্যা হবে দাম এবং পরবর্তী সাপ্লাই নিয়ে। যদি অবরোধ 1 মাসের বেশি চলে তাহলে সমস্যা বলে অনেকের মত। তবে প্রধানমন্ত্রীর আশ্বাস, চাপ নেই।
कोरोना और उस समय के युद्धों के दौरान उस समय भी ग्लोबल सप्लाई चेन में डिस्टरप्शन आ गई थी। दुनिया के बाजार में यूरिया की एक बोरी 3,000 रुपये तक पहुंच गई, लेकिन भारत के किसानों को वही बोरी 300 रुपये से भी कम कीमत में उपलब्ध कराई गई। রাশিয়া থেকে ভারত এখন আগের থেকে বেশি তেল কিনছে। যদি ভারত তার আমদানির পরিমাণ বাড়িয়ে প্রতিদিন 20 লক্ষ ব্যারেলের ওপরে নিয়ে যায়, তবে দেশীয় রিফাইনারিগুলো থেকে বাই প্রোডাক্ট হিসেবে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যাবে। এটা ভারতের সালফার আমদানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। কিন্তু রাশিয়ার তেলের যা গুণগত মান, তাতেও আমাদের চাহিদা মিটবে না। এই জায়গায় প্ল্যান বি কাজ করছে। সম্প্রতি সার নিয়ে ভারত বেশ কয়েকটা দেশের সাথে চুক্তি ফাইনাল করেছিল। ভারত রাশিয়ার সাথে বছরে প্রায় 30 লক্ষ টন সার আমদানির চুক্তি করেছে। রাশিয়া নিজেও সালফারের বড় উৎস। মরক্কোর কাছ থেকেও বছরে প্রায় 25 লক্ষ টন ফসফেট ও সার আসার কথা। মরক্কো থেকে সার আসে আটলান্টিক মহাসাগর হয়ে। তবে মাথায় রাখতে হবে, ভারত বছরে প্রায় 350 লক্ষ টন সার ব্যবহার করে। ভারতের কাছে 180 লক্ষ মেট্রিক টন সারের বাফার স্টক আছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভারত প্রায় 98 লক্ষ টন ইউরিয়া আমদানি করে ফেলেছিল। আরও 17 লক্ষ টন পাইপলাইনে রাখা হয়েছিল। অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই ভারত তার ভাড়ার ভর্তি করে নিয়েছে। প্ল্যান সি, সালফার নির্ভরতা কমানো, বিকল্প ইউরিয়া গোল্ড ন্যানো ফার্টিলাইজার। सरकार ने देश के किसानों को मेड इन इंडिया नैनो यूरिया का विकल्प भी दिया है। सरकार किसानों को प्राकृतिक खेती के लिए भी प्रोत्साहित कर रही है। पीएम कुसुम योजना के तहत किसानों को 22 लाख से ज्यादा सोलर पंप दिए गए हैं। इससे भी डीजल पर उनकी निर्भरता कम हुई है। গ্যাসের চাপ রয়েছে। ভারত ডোমেস্টিক সিলিন্ডারে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। তবে সার কারখানাগুলোতেও কিন্তু 70% গ্যাস সরবরাহ রাখার কথা জানিয়েছে কেন্দ্র। ফলে সার নিয়ে সমস্যা নেই, কিন্তু আবহাওয়ার গুঁতো সামলানো কার সাধ্যি, বিপদ বাড়ছে এখানেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আবহাওয়া যে চাষে কতটা খারাপ প্রভাব ফেলছে তার জন্য বেশি দূর যেতে হবে না, রাজ্যের জেলাগুলোতে ঢু মারুন। আলুর দাম নিয়ে সমস্যা বাড়ছিল, আর এই আচমকা ঝড় বৃষ্টি আরও খারাপের দিকে যাচ্ছে। দেখুন। 10ই মার্চ থেকে 17ই মার্চ মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজ্যের 3 জন কৃষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পরিবারের দাবি, আলুর দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন। পূর্ব বর্ধমানের গোলশির বুলবুল মণ্ডল, হুগলির গোঘাটের বাপন সুর, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা 1-এর রাখালারি। ব্রিগেড সমাবেশে নিয়ে তৃণমূল সরকারকে তোপ দাগতে ছাড়েননি খোদ প্রধানমন্ত্রী। 3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है। टीएमसी के कट, कमीशन और करप्शन के कारण किसानों की जिंदगी से खिलवाड़ किया जा रहा है। সেই চন্দ্রকোনাতেই আরও এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যু হলো। ঝাড়ুল গ্রামের বাসিন্দা ভূমিহীন ভাগ চাষি হরিপদ দলুই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার প্রতিবেশীদের দাবি, আলুর দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় ছিলেন কৃষক। চাষ করেছিল, চাষে আলু তুলতে পারেনি। এবারে মাঠে সবারই উঠে যাচ্ছে, আলুর দাম নাই, সে তোলা কেনার টাকাও নাই তার কাছে। সে বেচারি একবার বলছে আমার আলুগুলো নিবে গো, তাকে একবার বলছে আমার আলুগুলো নিবে গো, ওরকম করে কেউ যখন নাকি ধিৎকারে থোলা কিনারও পয়সা নেই তার। এমনকি ছেনা বেনাকে খেতে দিবে সেই পয়সাটাও তার কাছে নাই। হঠাৎ করে কি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম। এর জন্য সরকারের কৃষি নীতিকেই দায়ী করছে বিরোধীরা। রাজ্যের শাসক দলের কি বক্তব্য? উনি ভাগে চাষ করেছিলেন। প্রকৃতির উপরে তো কারো হাত নেই, আলুটা তুলতে পারেননি উনি, আর ওই টেনশন একটু করছিল।
চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত, কিন্তু এখানকার নিচু এলাকায় এখনো পর্যন্ত খোলা হয়নি আলু। এদিকে লাগাতার বৃষ্টিতে জলে ডুবেছে আলু জমি। কেউ সদ্য আলু খুলে কৃষি জমিতেই মজুত করে রেখেছিলেন, সেই আলুও ভাসছে জলে। জল থেকে ছেঁকে ছেঁকে আলু তুলছেন কৃষকেরা। বান্দিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৈগেরিয়া, গঙ্গারামপুর, কোটা গ্রামের প্রায় 350 বিঘে কৃষি জমি এখন জলের তলায়, যার কারণে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিঘে পিছু কত করে খরচা হয়েছে? 35,000 টাকা খরচা হয়েছে আমাদের। খরচা হয়েছে মানে এখন কি সেইটা উঠছে? এখন 1 টাকাও আমাদের উঠেনি, 1 টাকাও পাইনি আমরা। 1 টাকা আলু খুলি। এই তো কয়েকদিন তো বৃষ্টি হলো, আলু কি অবস্থায় রয়েছে কিছু জানতে পারছি? জলের তলায় রয়েছে আমাদের। জলের তলায় মানে এগুলো কি পচে যাওয়ার সম্ভাবনা থাকছে? সব পচে যাবে। বস্তার পরেও আধা আধি জল হয়ে গেছে। হ্যাঁ, এতে করে কি করবো? ব্যবসাদারকে যখনই আলু তুলে নিয়ে দিব বলে বলছি, তারা বলছে ওইসব আলু দেবো না। একদিকে আলুর উপযুক্ত দাম না পাওয়া, আরেকদিকে আবহাওয়া, দুয়ের জাঁতাকলে অথই জলে আলু চাষিরা। ভোটের মুখে সরকারি সাহায্য না মিললে পরিস্থিতি আরও কঠিন হবে বলেই তাদের বক্তব্য। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই যুদ্ধ পরিস্থিতি যদি চলতে থাকে আরও কত কি যে দেখতে হবে কে জানে। কিন্তু চিন্তা বাড়িয়েছে জানেন প্রধানমন্ত্রীর একটি বক্তব্যে, আজকের বক্তব্যে, যেখানে তিনি যুদ্ধ পরিস্থিতির তুলনা করতে গিয়ে টেনে এনেছেন কোভিড কালের কথা। তাহলে কি করোনা পরিস্থিতিতে যে ক্রাইসিস তৈরি হয়েছিল ভেতরে ভেতরে, ওই রকম কিছু ক্রাইসিসের দিকে এগোচ্ছি আমরা? हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है। কিন্তু কেন করোনা পরিস্থিতির মতো সংকটের আশঙ্কা থেকে যাচ্ছে? বিশেষজ্ঞদের অনেকে বলছেন যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি কোভিড ক্রাইসিসের মতো লকডাউন বা মানবিক বিপর্যয় হওয়ার কোনো কারণ নেই। তবে চরম অর্থনৈতিক অনিশ্চয়তা আর সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা বাড়ছে আরও। এখনো পর্যন্ত যুদ্ধ শুরুর পর গোটা বিশ্বে শেয়ার বাজারে যা ধস, তাতে মুছে গিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা। ভারতের অবস্থাও বেসামাল। ঠিক কোন কোন ক্ষেত্রে আশঙ্কা বাড়ছে? ইতিমধ্যে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়তে থাকলে তার আঁচ থেকে কতদিন বাঁচবো আমরা? সার আমদানিতে লাগাতার বাধা আসতে থাকলে আগামী চাষের মৌসুমে প্রভাবের শঙ্কা। খাবারের দাম বাড়তে পারে। আপেল, পেস্তা, আখরোট, খেজুরের মতো শুকনো ফলের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। জ্বালানির অভাব মেটাতে সরকার শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ কমিয়ে ঘরোয়া ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। গুজরাট, মহারাষ্ট্রের অনেক সিরামিক ইঞ্জিনিয়ারিং ইউনিট বন্ধ। হেলিয়াম গ্যাসের মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল যা সেমিকন্ডাক্টর তৈরিতে লাগে, তা পশ্চিম এশিয়া থেকে আসে। এর ফলে মোবাইল, ল্যাপটপ, গাড়ির উৎপাদন ব্যাহত হতে পারে। জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বেড়ে যেতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে চলায় আন্তর্জাতিক ফ্লাইটের সময় আর খরচ দুই বাড়বে। উপসাগরীয় দেশগুলোতে প্রায় 90 লক্ষের বেশি ভারতীয় কাজ করেন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাদের নিরাপত্তা তো বটেই, তাদের মাধ্যমে সেখান থেকে আসা বৈদেশিক মুদ্রার ভাড়ারও ধাক্কা খাবে। अध्यक्ष जी, इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं, उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। इसलिए हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। তবে প্রধানমন্ত্রী সতর্ক করেছেন এই সুযোগে প্রোপাগান্ডা, আতঙ্ক ছড়ানোর চেষ্টাও চলবে। চেষ্টা হবে কালোবাজারে। সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। हालात का फायदा उठाने वाले झूठ फैलाने का प्रयास करेंगे। ऐसे लोगों की कोशिशों को सफल नहीं होने देना है। मैं देश की सभी राज्य सरकारों से भी इस सदन के माध्यम से आग्रह करूंगा, ऐसे समय में कालाबाजारी करने वाले, जमाखोरी करने वाले एक्टिव हो जाते हैं। इसके लिए कड़ी मॉनिटरिंग जरूरी है। কোভিডের মতো ঘরে আটকে থাকার পরিস্থিতি অবশ্যই নয়, তবে পকেট নিয়ে অবশ্যই চিন্তার। বুঝে খরচ করুন, বুঝে বিনিয়োগ করুন, পরামর্শ বিশেষজ্ঞদের।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।